ইলেকট্রিসিটি ছিল, সেখানে ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছিল, মানে চার্জ গুলো ফ্লো হচ্ছিল, সেখান থেকে কারেন্ট পেয়েছিল, ইলেকট্রিসিটি পেয়েছিল। আর ইলেকট্রোস্ট্যাটিক মানেই হচ্ছে কি চার্জ সবসময় রেস্ট কন্ডিশনে থাকবে, স্ট্যাটিক কন্ডিশনে থাকবে। ইলেকট্রোস্ট্যাটিক, চার্জ মুভমেন্ট অবস্থায় থাকবে না। এই ইলেকট্রোস্ট্যাটিক্সেই প্রথম পার্ট যেটা পড়াবো, দ্যাট ইজ কুলম্ব ল। কুলম্বস ল, ভেরি ইম্পর্টেন্ট। কুলম্ব লর দুটো পার্সপেক্টিভ আছে, দু ধরনের। কুলম্ব লর বেসিক জিনিসটাকে বুঝতে হবে, তারপরে সেকেন্ড পার্টটা যাব, দ্যাট ইজ ভেক্টর ফর্ম। আগে কুলম্ব ল জিনিসটা কি বলছে। যে কোনো চার্জ কত ধরনের হতে পারে বলো? চার্জ তোমরা 9-10 থেকে বেসিক লেভেল থেকে পড়ে এসছো। চার্জ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, তাই তো? ইয়েস অর নো? দু ধরনের চার্জ হতে পারে, পজিটিভ আর নেগেটিভ। ক্লিয়ার? তো ধরো প্লাস কিউ চার্জ আছে, একটা মাইনাস কিউ চার্জ আছে, এরকম একটা কম্বিনেশন। কোন এক জায়গায় এরকম চার্জ আছে, আরেক জায়গায় প্লাস কিউ চার্জ আছে, প্লাস আরেক জায়গায় এটা কিউ1 কিউ2 ধরো, কিউ1 কিউ2, প্লাস কিউ1 চার্জ আছে, আরেক জায়গায় প্লাস কিউ2 চার্জ আছে, আরেক জায়গায় মাইনাস কিউ1 চার্জ আছে, মাইনাস কিউ2 চার্জ আছে। এগুলো প্রত্যেকটাই সেপারেট কন্ডিশন, ঠিক আছে? এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, সেপারেট কেস। আগে এটুকু বলো, প্লাস চার্জ আর নেগেটিভ চার্জে কি কি ধরনের কি ধরনের ফোর্স হয়? অলওয়েজ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, তাই তো? আচ্ছা, আমার কার ফোন আসছে, একটু দাঁড়া, পজ করছি, কারণ হয়ে যাবে। ওকে, তো যেখানে ছিলাম, এটা ধরো প্রথম কেস। প্লাস চার্জ নেগেটিভ চার্জকে কি করে? অলওয়েজ অ্যাট্রাক্ট করে। ক্লিয়ার? তো প্লাস আছে মাইনাস আছে, অলওয়েজ অ্যাট্রাক্ট করবে। এই ক্ষেত্রে কি আছে দেখো, প্লাস চার্জ প্লাস কিউ1 প্লাস কিউ2, তার মানে কি পজিটিভ পজিটিভ কি করবে সবসময়? রিপালশন করবে, রিপেল। অ্যাট্রাকশন, প্রথম ক্ষেত্রে অ্যাট্রাকশন হবে, সেকেন্ড ক্ষেত্রে কি হবে? রিপালশন। একদম বেসিক লেভেল। থার্ড ক্ষেত্রে কি আছে বলো? এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তো এই ক্ষেত্রেও কি হবে? রিপালশন। ক্লিয়ার হলো ফিল? ইয়েস অর নো? ইট ইজ ভেরি ইজি। সুশ্বেতা বুঝতে পারছো? ব্রততী, দৈপায়ন, দিয়া? হ্যাঁ স্যার। একদম বেসিক। প্লাস নেগেটিভ অ্যাট্রাক্ট, প্লাস প্লাস রিপালশন, নেগেটিভ নেগেটিভ, এটাও রিপালশন। এটা বেসিক লেভেল গেল, এটা কুলম্ব ল এর আগে এটা বলে রাখা দরকার। এবার কুলম্ব ল কি বলছে? কুলম্ব ল বলছে, এবার আমি এটা মুছে দিচ্ছি, সব একটা স্ন্যাপশট নিয়ে নাও। ক্লাসের শুরুতেই বলে দিই, যখন একটা বোর্ড ওয়ার্ক হবে আমি বলবো স্ন্যাপশট নিয়ে নাও। স্ন্যাপশট এটা লিখে কি হবে, টাইম নষ্ট হবে, ক্লাসটা এগোবে না। স্ন্যাপশট নিয়ে ওটা মোবাইলে রেখে দেবে না, ক্লাসের পরে নোট ডাউন করবে। তাহলে কি দেখবে, পড়াটা রিভিশনও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যদি ক্লাসটা আমি যেভাবে বলছি ফলো করো, দেখবে ক্লাসের পরেই তোমার 95% প্রিপারেশন হয়ে যাবে, ক্লাসে থেকে। তো একটা স্ন্যাপশট নিয়ে যাও, ক্লাসের পরে সঙ্গে সঙ্গে ফেলে রাখবে না, এটা নোট ডাউন করে নেবে আজকে রাতেই। যেই বোর্ড ওয়ার্কটা হচ্ছে স্ন্যাপশট গুলো দেখে নিজের ইসে লিখে দেবো। আর কুলম্ব ল বলছে এই এই যে পজিটিভ নেগেটিভ বা পজিটিভ পজিটিভ, এই চার্জ গুলোর মধ্যে যে অ্যাট্রাকশন হচ্ছে, দেখলে একটু আগে দেখলাম, তারপর রিপালশন হচ্ছে, বা তোমার দুই ক্ষেত্রে রিপালশন, মানে পজিটিভ পজিটিভ রিপালশন, নেগেটিভ নেগেটিভ রিপালশন, আর পজিটিভ নেগেটিভই শুধু অ্যাট্রাকশন আছে। এই ফোর্স গুলোর ভ্যালু সম্বন্ধে আইডিয়া দিচ্ছে, যে ফোর্স গুলোর ভ্যালু কতটা, ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন কত ম্যাগনিটিউডের হবে, কত ভ্যালুর হবে, সেই সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে। কুলম্বস ল বলছে the force of attraction or repulsion between the two point charges at rest, very important, আমি লিখে দিচ্ছি এটা। the, the force of attraction or repulsion between two point charges at rest, between sorry, between two point charges at rest, it is very important। দেখো ইলেকট্রোস্ট্যাট মানে কি, চার্জ গুলো রেস্টে থাকবে, এটা
কিন্তু কেউ মিস করবে না লিখতে গেলে, ভালো করে লিখে দিচ্ছি। at rest is directly proportional to the is directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance between them. The force of attraction এখানে দুটো জিনিস, attraction or repulsion, মানে এখানেই ওরা বলে দিচ্ছে কিন্তু কুলম্ব ল, attraction মানে কি বুঝতে হবে, দুটো অপোজিট চার্জ প্লাস মাইনাসের মধ্যে, অ্যাট্রাকশনটা কখন হবে, প্লাস মাইনাস চার্জের মধ্যে, ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন, রিপালশন কখন ক্ষেত্রে হবে, প্লাস প্লাস এটা কি দিয়েছে, অথবা মাইনাস মাইনাস, কখন অ্যাট্রাকশন হবে এই ক্ষেত্রে আর কখন রিপালশন হবে এই ক্ষেত্রে। the force of attraction or repulsion between the two point charges at rest, মানে রেস্ট মানে কি বুঝতে পারছি, ইলেকট্রোস্ট্যাটিক, এখানে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক এর কথা চলে আসলো, at rest is directly proportional to the product of the charges, মানে যেই দুটো চার্জের মধ্যে তুমি ফোর্সটা ক্যালকুলেট করছো সেটা অ্যাট্রাকশনই হোক বা রিপালশনই হোক, সেটা কি হবে না দুটো চার্জের প্রোডাক্টের সঙ্গে প্রপোর্শনাল হবে। তার মানে একটু পরে দেখতে পারবে যে প্রত্যেকটা চার্জের অ্যামাউন্টের সাথে প্রপোর্শনাল হবে, প্রোডাক্ট মানে প্রত্যেকটা চার্জের অ্যামাউন্টের সাথে প্রপোর্শনাল হবে, এন্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন দেম, মানে ওই দুটো চার্জের মধ্যে ডিসটেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ডিসটেন্স যত বাড়বে তত ফোর্সের ভ্যালুটা কমবে। এবার ধরো আমি এখানে বলছি সাপোজ Q1 and Q2 দুটো পয়েন্ট চার্জ আছে, পয়েন্ট চার্জ বলেছে এখানে, পয়েন্ট চার্জ মানে চার্জগুলো কিন্তু একদম পয়েন্ট শেপে, এদের মধ্যে ডিসটেন্স ধরো r, তাহলে অ্যাকর্ডিং টু কুলম্ব ল ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন, আমি এখানে পজিটিভও লিখিনি নেগেটিভও লিখিনি, হোয়াট এভার, মানে যেটাই হোক, পজিটিভ হলে কি হবে, দুটোই পজিটিভ হলে রিপালশন হবে, দুটোই নেগেটিভ হলে রিপালশন হবে, পজিটিভ নেগেটিভ হলে অ্যাট্রাকশন হবে। তো যেটাই হোক ফোর্সের ম্যাগনিটিউডটা সম্বন্ধে কিন্তু এখানে একটা বলার বিষয়, কুলম্ব ল ফোর্সের ম্যাগনিটিউডটা সম্বন্ধে কনসেপ্ট দিচ্ছে কুলম্ব ল, যে ফোর্সের ভ্যালুটা কত হবে। অ্যাকর্ডিং টু কুলম্ব ল এক নম্বর ল অনুযায়ী, কুলম্বের এক নম্বর ল অনুযায়ী F is proportional to the Q1 into Q2, মানে ওদের ভ্যালুর প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল। এটাকে যদি একটু ভাঙো তাহলে কি দেখতে পাবে বলতো, এটা কোনো বইয়ে পাবে না, F is proportional to Q1 and F is proportional to Q2, বুঝতে পারছো, আবার এটা কিন্তু কোনো বইয়ে পাবে না। ধরো তোমাকে বললো X is proportional to Y and X is proportional to Z, তাহলে কি লিখতে পারো, X is proportional to YZ, है कि ना, সুশ্বেতা, দততি, দিয়া, গেহেনা, ক্লিয়ার, এটা বুঝতে পারছো তো, সুশ্বেতা, হ্যাঁ স্যার। x is proportional to y, proportional to z হলে একবার লিখতে পারো proportional to y, এইখানেও ব্যাকটা দেখো, এখান থেকে তুমি এই তার মানে কি এখানে এটা যদি লেখা থাকে তাহলে তুমি এই দুটো লিখতে পারো, সেরকমই এটা f is proportional to q1 q2, মানে কি f is proportional to q1 হবে, f is proportional to q2 হবে, এটা বললাম, এটা কিন্তু কোনো বইয়ে এইভাবে এক্সপ্লেনেশন করা থাকে না। তার মানে কি এখান থেকে কি বোঝা যাচ্ছে, প্রত্যেকটা চার্জের ভ্যালুর সাথে প্রপোর্শনাল হবে কতটা ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন যাই হোক, তো ফোর্সের ভ্যালুটা এদের ভ্যালুর সাথে প্রপোর্শনাল হবে। ধরো সাপোজ এখানে চার্জের যেটা ইউনিটস দ্যাট ইজ কুলম, কুলম কুলম ধরো সাপোজ প্রথম ক্ষেত্রে এখানে 2 কুলম চার্জ আছে, এখানে 3 কুলম চার্জ আছে, তাহলে এই ক্ষেত্রে ফোর্সের ভ্যালুটা কত হচ্ছে বলতো,
এটা আমি পরে বলবো। আচ্ছা, এই এক্সাম্পলটা পরে দেবো, কারণ আমি পুরোটা কমপ্লিট করে নিই। তাহলে প্রথম লটা এটা বলছে যে f is proportional to q1 into q2। সেকেন্ড সেকেন্ড ল কি বলছে, এই এটারই দুটো পার্টে আমি ভাগ করেছি। প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিসটেন্স বিটুইন देम। তার মানে কি f is proportional to the distance কত r, ইনভার্সলি প্রপোর্শনাল মানে 1 বাই r স্কয়ার হবে। ক্লিয়ার হলো কেউ? এটা হচ্ছে সেকেন্ড ল। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করো তাহলে কি দাঁড়াচ্ছে, if you combine these two laws, কুলম্ব লটাকে তো এই দুটো ইনফরমেশনই দিয়েছে, তাহলে দাঁড়াচ্ছে f is proportional to q1 q2 by r স্কয়ার। তাহলে এইখান থেকে দেখবে যে কোনো জিনিস x is proportional to y z, এটাকে ভাঙলে বা যদি ইকুয়েশনের আকারে লেখো তাহলে কি আসবে, x equal to ky z, তাই না? এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তার ফলে এখানে যদি তুমি এই প্রপোর্শনালিটিটা সরাতে চাও তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে সেই প্রপোর্শনাল কনস্ট্যান্টটা কিরকম হবে, f is equals to k some constant into q1 q2 by r square। ক্লিয়ার এত অবধি? তাহলে কুলম্ব ল থেকে তুমি এটা পাচ্ছ, এই দুটোকে কম্বাইন করে এটা দিলে, তারপরে প্রপোর্শনালিটিটা সরাতে গেলে k some constant q1 q2 by r square। এত অবধি সবার ক্লিয়ার? এবার আমি এই দিকটা মুছে দিচ্ছি। এইবার দুটো ইউনিট সিস্টেম আছে তোমাদের, একটা হচ্ছে এসআই ইউনিট সিস্টেম আর একটা হচ্ছে সিজিএস ইউনিট সিস্টেম। সিজিএস ইউনিট সিস্টেমে একদম মনে রাখবে, এটা সিজিএস, এখানে আর বোঝার কিছু ব্যাপার নেই। সিজিএস মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সবসময় মনে রাখবে যে কোনো ইকুয়েশনের প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ডিপেন্ড করে কোন ইউনিট সিস্টেম ইউজ করা হচ্ছে। ঠিক আছে? কোন ইউনিট সিস্টেমে মানে ফোর্সটাকে কোন ইউনিট সিস্টেমে ক্যালকুলেট করছে, আর ডিসটেন্সটাকে কোন ইউনিট সিস্টেমে ক্যালকুলেট করছে, চার্জ q1 q2 এগুলোকে কোন ইউনিট সিস্টেমে ক্যালকুলেট করছে, এর উপর ডিপেন্ড করে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু কত হবে। তো সিজিএস সিস্টেমে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু হয় k ইকুয়ালস টু 1, মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এখানে আর একটু পর আরেকটা k লিখবো, সেটা কিন্তু আলাদা। তো আমি এক কাজ করি, এটাকে k ড্যাশ নাম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। k ড্যাশ নাম দিলাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা। তো সিজিএস সিস্টেমে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হয় k ড্যাশ ইকুয়ালস টু 1। ফলে সিজিএস সিস্টেমে f কুলম্ব লটা কি দাঁড়াচ্ছে, q1 q2 বাই r স্কয়ার। কখন হচ্ছে না, k ড্যাশ ইকুয়ালস টু 1 মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কখন হয় এই সিজিএস সিস্টেমে, যখন কিনা এই যে দুটো চার্জ যেই মিডিয়ামে আছে, এটা তো একটা মিডিয়ামে আছে, হয় এয়ার মিডিয়ামে বা যে কোনো জায়গায় কোনো একটা সলিড মিডিয়ামে, এই k ড্যাশ ইকুয়াল টু 1 হবে যখন নাকি মিডিয়ামটা এয়ার হবে অথবা ভ্যাকুয়াম, এয়ার অর ভ্যাকুয়াম। সিজিএস সিস্টেমের জন্য এটুকুই মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। সিজিএস এর জন্য আর কিছু মনে রাখতে হবে না, এটাকে লিখে না। সিজিএসটা তোমাদের মেনলি আসেও না, কিন্তু বলে রাখা দরকার যেহেতু সিলেবাসে আছে, একটু বলে রাখলাম। মেনলি তোমাদের এসআই সিস্টেম থেকেই সমস্ত কিছু ফর্মুলা লজ আছে, নিউমেরিক্যাল সব এসআই সিস্টেমই ফলো করে। এটাকে লিখে রাখো। তাহলে সিজিএস সিস্টেমের প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু 1 কখন, যখন কিনা এই মিডিয়ামটা, এই যে যেই মিডিয়ামে চার্জ গুলো আছে সেই মিডিয়ামটা এয়ার অথবা ভ্যাকুয়াম হবে, তখন k ড্যাশ ইকুয়ালস টু 1। তার ফলে ফোর্সটা দাঁড়াচ্ছে q1 q2 বাই r স্কয়ার। এত অব্দি লেখা হলে বলবে। সুশ্বেতা, দৈপায়ন, গেহনা, অভিষেক সবার হয়ে গেছে? ব্রততী, Sir. স্ন্যাপ, হ্যাঁ, স্ন্যাপশট, Yes, sir. স্ন্যাপশট নিয়ে নাও, সবচেয়ে ভালো স্ন্যাপশট নিয়ে নাও, এর ফলে রিভিশন দিতে তোমাদের সুবিধা হবে আর এখনো টাইম নষ্ট হবে না। এবার আমি চলে যাচ্ছি এসআই সিস্টেমে কি হবে, যেটা তোমাদের মেন আসে, এবং এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এসআই সিস্টেমে কে ড্যাশ এর ভ্যালুটা, এই মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালুটা হয় 1 by 4 pi epsilon 0, where epsilon 0 is the permittivity of air or vacuum।
এটা পুরোটাই রেকর্ডিং পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। তোমরা শুধু ক্লাসটাকে দেখো, বোঝো, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক রাখো, তাহলে পুরোটাই রেকর্ডিং পাবে। রিভিশনের জন্য সব রকম হেল্প আমার কাছ থেকে পাবে সবাই। তাহলে এসআই সিস্টেমের প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হয় 1/4πε0, where ε0 is the permittivity of air or vacuum। তো তাহলে এই ক্ষেত্রে ফোর্সটা কত দাঁড়াচ্ছে? কে ড্যাশ এর ভ্যালুটা বসিয়ে দাও কুলম্ব ল অনুযায়ী। Q1, আচ্ছা এটাকে আমি 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। এটা তাহলে কুলম্ব লর ফর্মুলাটা দাঁড়াচ্ছে, যে কুলম্ব লতে ফোর্সটার ভ্যালু কত হবে। 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার, where ε0 is the permittivity of air or vacuum। ক্লিয়ার হলো কি? তার মানে কি, যদি চার্জ দুটো ভ্যাকুয়ামে থাকে বা এয়ার মিডিয়ামে থাকে, তাহলে তাদের মধ্যে ফোর্সটার যে অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক, সেই ফোর্সটার ভ্যালু কত হবে। দিস উইল বি দিস 1/4πε0 Q1 Q2 by r square, where ε0 is the permittivity of the medium। মানে এই ক্ষেত্রে মিডিয়ামটা কি, এয়ার অথবা ভ্যাকুয়াম, তো ওই মিডিয়ামটার পারমিটিভিটি। ε0 হচ্ছে পারমিটিভিটি অফ দ্য এয়ার আর ভ্যাকুয়াম। যদি ওরা এমন কোন, এবার দেখো সবাই মন দিয়ে শুনবে, এখান থেকে মেন শুরু হচ্ছে তোমাদের। যদি ও ফ্রি পারমিটিভিটি, মানে ও এয়ার মিডিয়ামে না থাকে, মানে ভ্যাকুয়ামে না থাকে, ধরো একটা কোনো সলিড মিডিয়ামের উপরে আছে, ধরো লোহার উপরে চার্জ আছে Q1 Q2, বা কোনো একটা সলিড মিডিয়ামে আছে, যেই মিডিয়ামটার পারমিটিভিটি কিনা এপসাইলন। এটা আগে সবাই স্ন্যাপশট তুলে নাও, ফ্রি স্পেসে থাকলে কত হতো, এটা আগে সবাই স্ন্যাপশট তুলে নাও। সুশ্রীতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, এটা একটা স্ন্যাপশট সবাই তুলে নাও। এবার আমি একটু চেঞ্জেস করব। এটা ফ্রি স্পেসে থাকলে কি হতো, এবার যদি দেখো লজিক্যালি বসে, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে, মনেও রাখতে পারবে। এবার যদি এটা ফ্রি স্পেসে না থাকে, ধরো এমন একটা সলিড মিডিয়ামে আছে বা লিকুইড মিডিয়ামে আছে বা কোনো অন্য মিডিয়ামে আছে, তাহলে সেক্ষেত্রে ওই মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেল, তো ওই মিডিয়ামটার পারমিটিভিটি ধরো এপসাইলন, সেটা অন্য মিডিয়ামে আছে, তখন সেটা কি হবে, এপসাইলনটা কি হয়ে যাবে, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। ওটা এয়ারে নেই, অন্য একটা মিডিয়ামে আছে, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, তখন তাহলে কে ড্যাশ স্টার মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু কত হবে, 1/4πε। তাহলে সেই ক্ষেত্রে ফোর্সটার ভ্যালু কত হবে, 1/4πε Q1 Q2 বাই r স্কয়ার। তাহলে তোমরা জেনারেলাইজ করতে পারো এই ফর্মুলাটা দিয়ে, খুব মন দিয়ে দেখবে, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু কি, কে ড্যাশ ইকুয়াল টু এসআই সিস্টেম। এবার এসআইটাই তোমাদের মেন আসে, আগের থেকে বলে দিলাম, কে ড্যাশ ইজ ইকুয়াল টু 1/4πε, এটাই মনে রাখবে, where epsilon is the permittivity of the medium। যদি এই মিডিয়ামে এমন একটা মিডিয়ামে আছে যার পারমিটিভিটি এপসাইলন, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ফোর্সটা এইটা দাঁড়াচ্ছে। এইবার থেকে দেখো, যদি ও ফ্রি স্পেসে থাকে, যদিও ফ্রি স্পেসে থাকে, তাহলে ফ্রি স্পেসের পারমিটিভিটি কত বলো, সুশ্রীতা বলো, এপসাইলন 0। বুঝতে পারছো, যদিও ফ্রি স্পেসে থাকে, এখানে লিখছি, যদি এটা কি নিচে দেখা যাচ্ছে, যদি এই দুটো চার্জ ফ্রি স্পেসে থাকতো, Q1 Q2 ডিসটেন্সটা আর, যদিও ফ্রি স্পেসে থাকতো, মানে এটা হচ্ছে ফ্রি স্পেস বা এয়ার, এয়ার মানে এয়ার অর ভ্যাকুয়াম, তাহলে কে ড্যাশ কত হতো, এয়ার আর ভ্যাকুয়ামের পারমিটিভিটি কত, এপসাইলন 0। বুঝতে পারছো তো, তাহলে এটা কত দাঁড়াতো, 1/4πε0। তাহলে ফোর্সটা কত হতো, 1/4πε0 Q1 Q2 by r square। All of you understand? একটু রিপ্লাই দেবে, yes or no? তুমি বুঝতে পারছো? ঈশিতা, ঈশিতা আজকে তো তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক একদম প্রথম ক্লাস, তো তোমার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না, একদম ফার্স্ট ক্লাস, তোমাদের চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টার সবারই, ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাস। সেকেন্ড চ্যাপ্টারে কিছু ক্লাস হয়েছে, সেটা তো রেকর্ডিং দেখার সবাই এনাফ টাইম পাবে। সুশ্রীতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, না বুঝতে পারলে সবাই যে কোনো সময় বলবে। আচ্ছা, কেউ যেন লিভ করে গেল,
রিয়া চক্রবর্তী, যাই হোক ওটা তো নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে। তারপরে যখনই দেখবে তার মানে এপসাইলনটা হবে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, যদি নর্মাল মিডিয়ামে থাকে এটা হবে, আর যদি ফ্রি স্পেসে থাকে তাহলে ফ্রি স্পেসের পারমিটিভিটি কত, এপসাইলন জিরো, তাহলে সেক্ষেত্রে এপসাইলন জিরো বসিয়ে দেবে। এইবার এপসাইলন জিরোর সাথে একটা রিলেশন আছে, সেটা আমি বলে রাখি। ধরো কোন একটা মিডিয়ামে আছে এপসাইলন, ওই মিডিয়ামের যে কোনো একটা, ধরো লোহা, কোন একটা সলিড মিডিয়ামে আছে যার নাকি পারমিটিভিটি এপসাইলন, এর এই এই এপসাইলনের সাথে এই মানে যে কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটির সাথে ভ্যাকুয়ামের পারমিটিভিটির কি রিলেশন, এটা একটু জেনে রাখো। এর রিলেশনটা হচ্ছে, এখানে আমি লিখছি কারণ এখানে আমার জায়গা নেই, বা এখান থেকে আমি একটু এইখানটা বাদিকে লিখছি। হ্যাঁ, এটা ধরো আমি নাম দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে, আচ্ছা এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। এইখান থেকে আমি অ্যারো দিয়ে নিয়ে গেলাম, এইখানটা লিখছি। মানে আমি বলছি যে কোনো একটা মিডিয়ামে, যেটা যে কোনো একটা মিডিয়ামে আছে, সেই মিডিয়ামের পারমিটিভিটির সাথে ফ্রি স্পেসে মানে এয়ার বা ভ্যাকুয়ামের পারমিটিভিটির কি রিলেশন। মনে রাখবে এখানে কিন্তু কে ড্যাশ দিয়েছি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এপসাইলনের সাথে এপসাইলন জিরোর সম্পর্ক হচ্ছে এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন জিরো। এটাকে সোজা করে লিখি আমি, where k is the dielectric constant of the medium। এটা একটা মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, ডাইইলেকট্রিক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, মানে যে মিডিয়ামে আছে। তাহলে এই ক্ষেত্রে ওর এফটা কত দাঁড়াচ্ছে বলো, যখন নাকি কোন একটা মিডিয়ামে আছে যার নাকি পারমিটিভিটি এপসাইলন, সেই ক্ষেত্রে ফোর্সটা কত দাঁড়াচ্ছে, একটু আগেই দেখেছো 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। তো এখানে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন জিরো, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা বসিয়ে দাও, কে এপসাইলন জিরো Q1 Q2 বাই আর, আর2 লিখেছিলাম, সরি আর স্কয়ার হবে, yes। এটা দাঁড়াচ্ছে যদি কোনো মিডিয়ামের পারমিটিভিটি এপসাইলন হয়, তাহলে সেই মিডিয়ামের কুলম্ব ল কি দাঁড়াচ্ছে 1/4 পাই কে এপসাইলন জিরো, মানে এপসাইলন ইজ ইকুয়াল টু কে এপসাইলন জিরো, where k is the dielectric constant। এবার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি আমি ডিটেইলে পড়াবো, চিন্তা নেই, আপাতত জেনে রাখো ওই মিডিয়ামটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটাকে বলা হয় কে। এবার খুব মন দিয়ে দেখো, এই মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত, কে বলা হয়েছে। তাহলে এই ইনফরমেশন গুলো জেনে রাখতে হবে আগে, তারপরে বুঝবে হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডিটেইলে আমি বলবো, চিন্তা নেই। সেকেন্ড মানে তাহলে এই জিনিসটা আমাদের মাথায় আসছে, তাহলে এয়ার মিডিয়ামের, তুমি বলতে পারো ইকুয়েশন গুলো দেখে এয়ার মিডিয়ামের বা ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কত, এই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কত হবে, কে ইকুয়ালস টু 1 হবে। দেখো যদি এয়ার বা ভ্যাকুয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 1 হয়, তাহলে এই ইকুয়েশনে বসিয়ে দেখো এয়ার মিডিয়ামের কুলম্ব লক কত দাঁড়াচ্ছে, কে ইকুয়াল টু 1 যদি বসাও, এয়ারে ভ্যাকুয়ামের, এটা মনে রাখবে, হ্যাঁ, এয়ার বা ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা 1 হয়, কে ইকুয়ালস টু 1 হয়। তাহলে কি দাঁড়াচ্ছে এই ইকুয়েশনে, তুমি দেখো এটা তো যে কোনো একটা মিডিয়াম, এটা কি করা হয়েছে, যে কোনো মিডিয়াম যার নাকি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কে, সেই ক্ষেত্রে কুলম্ব লর ফর্মুলাটা এটা দাঁড়াচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো ফ্রি স্পেস বা মানে এয়ার বা ভ্যাকুয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 1, এখানে কে ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াবে, এটা দাঁড়াবে কিনা সুস্মিতা, বুঝতে পারছো তাহলে, তার মানে কি এয়ার বা ভ্যাকুয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু 1 হয়, ওই জন্য দেখো কি দাঁড়াবে, কে ইকুয়াল টু 1 দাঁড়ালে কি হবে, 1/4 পাই এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কয়ার। ফর দিস গুরুত্বটি বুঝতে পেরেছো, রেহানা? হ্যাঁ, দিয়া কিছু জিজ্ঞেস করবে বলো। হ্যাঁ স্যার, আমি বলছিলাম এই যে কে এর ভ্যালুটা, ওটা কি প্রত্যেকটা মিডিয়ামের জন্য একটা পার্টিকুলার ভ্যালু হবে, ইয়েস ইয়েস যাতে করে কনস্ট্যান্ট? ইয়েস, এটা কিন্তু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট না, কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা কিন্তু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি কে ড্যাশ দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে। হ্যাঁ স্যার, মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা প্রত্যেকটা মিডিয়ামের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, যেটা প্রত্যেকটা মিডিয়ামকে
ইয়েস 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 অ্যান্ড এক একটা মিডিয়ামের জন্য এক এক রকম ভ্যালু হবে অ্যান্ড ফর এয়ার আর ভ্যাকুয়াম ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা 1 হয়। দেখো তুমি এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, যে কোনো মিডিয়ামের যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে হয় তাহলে সেক্ষেত্রে কুলম্ব লটা কি দাঁড়াচ্ছে, এইখান থেকে দেখতে পাচ্ছ 1/4 কে এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কয়ার। যদি এয়ার মিডিয়ামের তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এয়ার মিডিয়ামে যেহেতু কে ইকুয়াল টু 1 তাহলে এটা কে ইকুয়াল টু 1 বসিয়ে দাও, এয়ার মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 1 হলে কি দাঁড়াচ্ছে, এটা এটা হচ্ছে কিনা কে ইকুয়াল টু 1 বসলে এটা আসছে তো, এর সামনে দিয়া বুঝতে পারছো, হ্যাঁ স্যার। ওই জন্যই। সুশ্বেতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে গেহনা, ওকে দিস ইজ, এটা হচ্ছে বেসিক ফাংশন অফ, এবার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি আমি এগুলো ডিটেইলে সব বলবো, এগুলো জেনে রাখো। এবার এখান থেকে তুমি একটা স্যার ডাইলেক্ট, হ্যাঁ বলো। permittivity exactly কি? Permittivity is a characteristics of a medium. Permittivity is a characteristics constant of a medium, যেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, আর সেরকম কিছু না। আর এবার এগুলো তোমাদের জাস্ট, ধরো তুমি যদি বলো যে হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে যেটা লাইটের চ্যাপ্টারে আছে, বা একটা ইট ইজ এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স অফ এ মিডিয়াম, যেটা নাকি বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক মিডিয়াম যেখানে নাকি চার্জ স্টোরেজ হয় তার ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা। ঠিক আছে, এছাড়া সেরকম কিছু এখানে নেই। ওকে। এর ভ্যালুটা তোমাদের হয়তো কোশ্চেন আসতে পারে, বইয়ে দেখবে এপসাইলন জিরোর একটা ভ্যালু আছে, সেটা আমি বলে দেবো কোন জিনিসগুলো মনে রাখতে হবে। এইবার দেখো একটা জিনিস, তুমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা এখান থেকে ডিফাইন করতে পারো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে বলছি। কে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো তো, এখান থেকে দেখো এপসাইলন বাই এপসাইলন জিরো। হোয়াট ইজ এপসাইলন? Epsilon is the permittivity of a medium. And what is epsilon zero? Permittivity of air or vacuum. তার মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম তুমি কি হিসেবে ডিফাইন করতে পারো? The dielectric constant of any medium is defined as the ratio of permittivity of that medium to the permittivity of air or vacuum. কি বললাম বুঝতে পেরেছো? আমি আর লিখছি না। দিয়া, সুশ্বেতা, গেহনা, হ্যাঁ স্যার। এটা তোমরা লিখে রাখো। এটা একটা ভালো ডেফিনেশন পেয়ে গেলে এই ইকুয়েশন থেকে। দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, dielectric constant of a medium is defined as, এখান থেকেই পেয়ে যাচ্ছ, the ratio of permittivity of that medium, to তারপরে 2 TO2। আবার বলছি dielectric constant of a medium is defined as dielectric constant of a medium is defined as the ratio of permittivity of that medium to the permittivity of air or vacuum, that is epsilon zero. Clear all of you? এইখান থেকে এই ধরনের এত অবধি ক্লিয়ার। এবার দেখো এত অবধি যা বললাম আমি, সবই কিন্তু কুলম্ব লর কোন জায়গাটা ডেসক্রাইব করলো না, ফোর্সটার ভ্যালু কত হবে। এখন অবধি কিন্তু এই কনসেপ্টটা আসেনি। দেখো সবাই জানো ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাই তো, ফোর্সের একটা ডিরেকশন আছে। তো এখানে কি ডিরেকশন সম্বন্ধে কোনো কনসেপ্ট পেয়েছো, যে ফোর্সটা কোন দিকে হবে কোন দিকে হবে না, কোন দিকে হবে বা কোন কোন চার্জের দিকে হবে বা কোন চার্জের অপোজিট দিকে হবে, সেটা কিন্তু পাওনি। এখন অবধি যত ডিসকাশন হলো আমরা শুধুমাত্র ফোর্সটার ভ্যালু নিয়ে ডিসকাশন করলাম, মানে সরি ফোর্সটা কত, ফোর্সটার ম্যাগনিটিউড কত হবে, কি করলে ফোর্সটার ম্যাগনিটিউড বাড়বে, কি করলে ফোর্সটার ম্যাগনিটিউড কমবে, ফোর্সটার ম্যাগনিটিউড কার কার উপর ডিপেন্ড করবে, না দেখতে পাচ্ছ পারমিটিভিটির উপর ডিপেন্ড করবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে। তো এখন অবধি যে যে আলোচনা হলো রিলেটিভ টু কুলম্বস ল, উই হ্যাভ লার্ন দ্যাট তোমাদের কুলম্ব ল যে ফোর্সটা হবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু চার্জ, তার ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করলাম। এসব না এত অবধি সবার ক্লিয়ার? তাহলে আমি এটা মুছে দিচ্ছি। সবার লেখা হলে বলবে, আমি এই ইকুয়েশনটা একটু লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটা জিনিস। একটু আগে দেখলে যে ফোর্স অফ
যে কোনো চার্জের মধ্যে ফোর্স যেটা কি হবে Q1 Q2 আমি একবারে লিখছি এবার 4 পাই K এপসাইলন 0 R স্কয়ার। এবার দেখো K টা তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, তার মানে দেখতে পাচ্ছ এই ফোর্সটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন যেটা নাকি এখানে দেওয়া নেই, কি দ্য ফোর্স সেটা অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক সেটা কি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওই যে বললাম এক একটা মিডিয়ামের এক একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা যেটা দিয়া বললো, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ যে Coulomb force is inversely proportional to the dielectric constant of the medium. এয়ার এর ক্ষেত্রে তো 1, এয়ার এর ক্ষেত্রে তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আর অন্য কোনো মিডিয়ামে যদি রাখো যার নাকি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি হবে তার ক্ষেত্রে কুলম্বিক ফোর্সটা কম হবে, বিকজ ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি কে বাড়লে এফ কমবে, মানে যেই মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা বেশি সেই মিডিয়ামে কুলম্বিক ফোর্সের ভ্যালুটা কম হবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এর সামনে একটা রিপ্লাই দেবে। হ্যাঁ, হ্যাঁ বলো। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি অন্যান্য মিডিয়াম যেরকম ওয়াটার বা অন্য কোনো ওরকম টাইপের মিডিয়ামের জন্য 1 থেকে বেশি হয় না কম জেনারেলি? আচ্ছা, এটা ভালো কোশ্চেন। এটা মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করে। মানে এরপরে দেখবে অনেকগুলো মিডিয়াম আছে যে ডাইইলেকট্রিকের ভ্যালু, ডাইপোল আছে, তারপরে ডাইইলেকট্রিক বিভিন্ন ধরনের মিডিয়াম আছে তোমাদের সিলেবাসে আছে, তখন দেখবে বিভিন্ন রকম ভ্যালু হচ্ছে, কখনো খুব হাই হচ্ছে কখনো খুব লো হচ্ছে। কিন্তু আপাতত এই লেভেলে এইটুকু জেনে রাখো, আমি সব ডিটেলে বলবো। ডাইইলেকট্রিকের অনেক মিডিয়াম আছে, অনেক টাইপ আছে, ঠিক আছে? তো সেখানে দেখবে বিভিন্ন মিডিয়ামে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট খুব হাই হয়, কোনো জায়গায় খুব কম হয়, ঠিক আছে? সেগুলো আমি ডিটেলে আলোচনা করবো যখন ডাইইলেকট্রিক বলেই একটা আলাদা চ্যাপ্টার আছে, আলাদা চ্যাপ্টার বলবো না, টপিক আছে। তো বিভিন্ন মিডিয়ামের বিভিন্ন হয়, সেখানে পরিষ্কার বুঝতে পারবে। হ্যাঁ বলো। এখানে আপাতত হ্যাঁ, এর মানে বলো। বিভিন্ন মিডিয়ামের হ্যাঁ, এর ওয়াটারের এক মানে ধরনের যেটা ডাইইলেকট্রিক বল কনস্ট্যান্ট হবে, ধরো অন্য কোনো লিকুইডের, অয়েলের, মিল্কের, বা যে কোনো পেট্রোলের, ডিজেলের, এক একটা মিডিয়ামের এক একটা মিডিয়ামের এক এক ধরনের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হ্যাঁ বলো। মানে যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যে মিডিয়ামগুলোর ক্ষেত্রে বেশি, ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন ওই ওটার জন্য কম। ইয়েস ইয়েস, ফোর্স অফ অ্যাট্রাকশন ওদের জন্য কম হবে। এটা কিন্তু অনেক জায়গায় বলা নেই, অনেক বইয়েই পাবে না। এইটুকু বলে ছেড়ে দিয়েছি, এবার এখান থেকে তোমরা বুঝতে পারছো সেটা। এই কনসেপ্টটা বলে রাখলাম কারণ আমি আগেই বলেছিলাম এই ক্লাস কিন্তু তোমাদের শুধু বোর্ড লেভেল তো আছেই, তার সাথে নিট বা জেইরও বেসটা তৈরি করে দিই। কারণ এই ক্লাসগুলো যারা ফলো করবে দেখবে বা রেকর্ডিং দেখবে, তারা আমার নিট অ্যান্ড জেইর, ধরো যখন নাকি নিট অ্যান্ড জেইতে এই চ্যাপ্টারটা পড়াবো তখন তোমরা আরো তাড়াতাড়ি চর্চা করে বুঝতে পারবে, কারণ তোমাদের বেসটা খুব স্ট্রং হয়ে যাচ্ছে এবং যে কোনো রকম কোশ্চেন ঘুরিয়ে দিলে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো এইটা গেল বেস অফ। এবার এখানে যেটা বলছি একটা উদাহরণ ধরো দিচ্ছি, কতগুলো উদাহরণ গুলো ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা না বুঝবো না, দাঁড়াও, এটা থাক, আপাতত এইটা থাক, তলারটা মুছে দিচ্ছি কারণ এটা তো হয়ে গেল। যেটা বললাম ইনভার্সলি প্রপোর্শনাল টু কে, এটা সবাই স্ন্যাপশট নিই না। ওকে, এইবার ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি কিরকম হবে দেখো। ধরো দুটো চার্জ আছে এখানে, 2 কুলাম আর 3 কুলাম, এদের মধ্যে ডিসটেন্স ধরো r ডিসটেন্স আছে, তাহলে এই ক্ষেত্রে ফোর্স কত হবে? ধরো এটা ফ্রি স্পেসেই আছে, ফ্রি স্পেস মানে এয়ার মিডিয়ামে আছে, বা কোন এক জায়গার মিডিয়াম যার নাকি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অন্য কোনো মিডিয়াম আছে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে ফোর্সটা কত হবে দেখতে পাচ্ছ? F is equal to 2 কুলাম ইনটু 3 কুলাম, 2 ইনটু 3, তাই তো, 2 কুলাম ইনটু 3 কুলাম বাই 4 পাই কে এপসাইলন 0, ওদের ডিসটেন্সটা কত r স্কয়ার, আর আছে তাহলে r স্কয়ার, মানে হলো 6 বাই 4 পাই কে এপসাইলন 0 r স্কয়ার। এই উদাহরণটা বলে রাখা ভালো। আরেক জায়গায় ধরো চার্জ আছে, এই ক্ষেত্রে 4 কুলম আর এটা ধরো 6 কুলম, মানে এই চার্জটাও দ্বিগুণ হয়ে গেছে, এই চার্জটাও দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে ফোর্স কত হবে? ডিসটেন্স একই আছে, তাহলে ফোর্স কত হবে? 4 ইনটু 6 বাই 4 পাই কে এপসাইলন 0 r স্কয়ার। 4 ইনটু 6 করলে কত হয়? 24, 24 লিখে দাও। তারপর দেখো এখানে কি এক একটা চার্জ কত হয়েছে? ডাবল হয়েছে, 2টা 4 হয়েছে আর 3টা 6 হয়েছে।
ফোর্সটা কত গুণ হলো দেখলে? 4 গুণ হয়ে গেল। আগে ছিল 6/this, এখানে ফোর্সটা কত হলো? 24/this। তার মানে কি দেখতে পাচ্ছ, চার্জ যে কোনো একটা চার্জ মানে চার্জের অ্যামাউন্ট বেড়ে গেলেই ফোর্সটা বেড়ে যাচ্ছে। এফ যে প্রপোর্শনাল টু Q1 Q2 সেটার থেকে এটা বোঝা যাচ্ছে। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, হ্যাঁ। ফোর্সটা কি নেগেটিভ বা পজিটিভ হয় না? আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, আর স্কোয়ার হবে। না, এটা তো আর ডিস্টেন্স, সরি, এখানে তো আর স্কোয়ার আছে। হ্যাঁ ঠিক আছে, বলো ফোর্স। না, ফোর্সটা কি কোনোদিন নেগেটিভ পজিটিভ হয় না, মানে হ্যাঁ নেগেটিভ সবসময় পজিটিভ হবে তো। পজিটিভই হয়? হ্যাঁ নেগেটিভ পজিটিভ হবে তো, সেটার জন্য তো ফোর্সের ডিরেকশনের কনসেপ্ট আছে, যেটা এখন অব্দি আমি বলিনি। মানে এখন অব্দি দেখবো আমি বলেছি কি, ফোর্সের ম্যাগনিটিউডটা নিয়ে আলোচনা করেছি। ফোর্স ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, তাই না? ফোর্স দ্য ভেক্টর কোয়ান্টিটি, এর ডিরেকশনও আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, ম্যাগনিটিউড আছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশনও আছে। অ্যাকচুয়ালি কুলম্ব লতে এখানে দেখবে ডিরেকশনের কনসেপ্টটা একটু চালাকি করে বলেছে। এইখানে ওরা এই দায়টা সেরেছে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন। অ্যাট্রাকশন হবে না রিপালশন হবে, কেন হবে সেই এক্সপ্লেনেশন এখানে দেওয়া নেই। বলেছে অ্যাট্রাকশন হতে পারে বা রিপালশন হতে পারে। তারপরে যে ডিটেল ডিসকাশনটা দিয়েছে সেটা বলেছে ওর ম্যাগনিটিউডটা কত হবে। এবার প্লাস বা মাইনাস হলেই ম্যাগনিটিউডটার থেকে তুমি ডিরেকশন বুঝে যাবে। যদি তুমি রিপালশনটাকে প্লাস ফোর্স ধরো, যদি রিপালশন একটু পরেই বলবো, রিপালশন ফোর্সটাকে পজিটিভ ধরো, তাহলে নেগেটিভ ফোর্সটা কি হবে? অ্যাট্রাকশন। বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ। এইবার এইখানে যেটা আমি বলেছি, এইবার যখন এত অব্দি হয়ে গেলে দেখো, আগে ফর্মুলাটা বুঝে নিলে এখান থেকে কত ধরনের কোশ্চেন হতে পারে। কে কার সাথে প্রপোর্শনাল, কে কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, যেমন নাকি কে এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ফোর্স মানে ডাইরেক্ট রিপালশন, এই ডিটেইলে আমি বলে দিলাম। এইবার আমি বলে দিচ্ছি, এইখানে এই Q1 চার্জটাও পজিটিভ, Q2 চার্জটাও পজিটিভ, তাহলে তোমার এখানে কোথাও নেগেটিভের ব্যাপার নেই। এই একটা উদাহরণ দিয়ে বলছি, তাহলে কি দাঁড়াবে? দুটো চার্জ যদি পজিটিভ হয় সবকটা ফর্মুলায় ঠিক আছে, মানে নর্মালি সবই ঠিক আছে, তার মানে সবই পজিটিভ আসছে এখানে। ক্লিয়ার? তার মানে ফোর্সটা যদি এবার দেখো, এবার আমি ডিরেকশনে চলে যাচ্ছি আস্তে আস্তে, পজিটিভ হয়, তার মানে কি বুঝবে? যদি ফোর্সটা পজিটিভ হয় তাহলে কি বুঝবে? রিপালশন হবে। বুঝতে পারছো? কারণ প্লাস কিউ প্লাসই হবে। বুঝতে পারছো? রিপ্লাই দেবে দিয়া। হ্যাঁ। যদি দুটোই মাইনাস হয়, দুটোই নেগেটিভ চার্জ হয়, তাহলে কি হবে বলো? একই গল্প। দেখবে মাইনাস কিউ গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, সবই প্লাস থাকবে। তাহলে মাইনাস দুটো চার্জ থাকলে সেক্ষেত্রেও রিপালশন, মানে কি মাইনাস মাইনাসে প্লাস, সেক্ষেত্রেও ফোর্সটা পজিটিভ হচ্ছে। তো ফোর্স পজিটিভ হওয়া মানে দুটো চার্জই সেম নেচারের হবে, নেগেটিভ হবে অথবা দুটোই পজিটিভ হবে, সেই ক্ষেত্রে রিপালশন হবে। ক্লিয়ার? সবাই সবকটার স্ন্যাপশট নিতে থাকো, বা যারা রেকর্ডিং দেখবে তারা সবাই মন দিয়ে রেকর্ড মানে লিখবে, নোট ডাউন। এইবার ধরো একটা পজিটিভ একটা মাইনাস, তাহলে কি দাঁড়াবে? এখানে একটা মাইনাস সাইন চলে আসবে, কারণ Q1 টা পজিটিভ, Q2 টা নেগেটিভ, এখানে একটা মাইনাস সাইন চলে আসবে। ফোর্সটা যখন নেগেটিভ তার মানে কি হবে? তার মানে এটা তখন অ্যাট্রাকশন। ফোর্স নেগেটিভ বা পজিটিভ দিয়ে তুমি বুঝতে পারবে নেচার অফ ফোর্স কি। এটা প্লাস এটা মাইনাস, যদি এটা মাইনাস এটা প্লাস হতো একই হতো, মাইনাসই আসতো সব। তাহলে ফোর্সের ভ্যালুটা যদি নেগেটিভে পেতে, মানে ফোর্সের ভ্যালু বলবো না, ফোর্সটা যদি নেগেটিভে পেতে, তার মানে বুঝে যাবে ইট উইল বি অ্যাট্রাকশন ফোর্স। আর পজিটিভ হলে সব সময় রিপালশন হবে, যেটা আগে বললাম। ক্লিয়ার হলো? কি সুশ্বেতা, অর্ক, কৃতিকা বুঝতে পারছো? সায়ক, সৌমিত্র? হ্যাঁ কৃতিকা বলো। সৃজিতা, সৌমিত্র, অর্ক, সায়ক বুঝতে পারছো? সায়কই মনে হয় বলেছিল তোমাদের। তানিয়া বুঝতে পারছো? তানিয়া? Okay. ও এখানে একটা পপ আপ এসছে। এবার এখন অব্দি যা দেখলাম আমি, ডিরেকশন দিয়ে বুঝতে পারলে, মানে ম্যাগনেট পজিটিভ না নেগেটিভ সেটা দিয়ে বুঝতে পারলে যে ফোর্স গুলোর নেচার। দেখো ফোর্স পজিটিভ না নেগেটিভ সেটা দিয়ে তুমি কি বুঝতে পারছো? নেচার অফ দ্য চার্জ।
মানে নেচার মানে দুটোই কি সেম নেচারের, মানে দুটো যদি সেম নেচারের দুটোই নেগেটিভ বা দুটোই পজিটিভ, মানে কি দুটোই সেম নেচারের চার্জ, তাহলে এটা ফোর্সটা পজিটিভ আসবে, অ্যাট্রাকশন। এটা মনে রাখবো যেটা বললাম, নেচার অফ দ্য চার্জ যদি সেম হয়, যেই দুটো চার্জ আছে তাদের নেচার যদি সেম হয় তাহলে কি হবে, নেচার সেম মানে কি দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তাহলে ফোর্সটা দেখতে পাচ্ছ কি হচ্ছে, পজিটিভ আসছিল আগের ক্ষেত্রে, তার মানে রিপালশন ফোর্স হচ্ছে। আর যদি নেচার অফ দ্য টু চার্জ অপোজিট মানে একটা নেগেটিভ এবং একটা পজিটিভ, তাহলে ফোর্সটা কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, তার মানে সেক্ষেত্রে অ্যাট্রাকশন হচ্ছে। ক্লিয়ার? এইবার আমি যেটা যাব সেটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইখানে তুমি পরিষ্কার চার্জের ডিরেকশন সম্বন্ধে একটা আইডিয়া পাবে। এটা আগে লিখে নাও, তারপরে আমি ওটা বলছি। সবাই একটা স্ন্যাপশট নিয়ে নাও। আচ্ছা, এখানে আরেকটা কম্পারিজন করে তারপর আমি ওখানে যাব ডিরেকশনের কনসেপ্টে, মানে ভেক্টরের ভেক্টর ফর্মে যাব। এখানে একটা কম্পারিজন আছে। কম্পারিজন বলতে তোমরা যখন ক্লাস 11 এ পড়েছো গ্র্যাভিটেশন চ্যাপ্টার, গ্র্যাভিটেশনের সাথে মানে গ্র্যাভিটেশনের ল পড়েছো তো, গ্র্যাভিটেশন ফর্মুলা, এটা আমি মুছে দিচ্ছি তাহলে। গ্র্যাভিটেশনের ফর্মুলার সাথে কুলম্ব ল এর কি রিলেশন আছে, মানে এর কি সিমিলারিটিস আছে কি ডিসিমিলারিটিস আছে। দেখো সিমিলারিটিস তোমরা বইয়ে প্রচুর পাবে, ডিসিমিলারিটিস অনেক বইয়ে নেই, সেটা আমি স্পেশালি বলবো। গ্র্যাভিটেশনে কি ছিল একটু ফর্মুলাটা আমি শর্টে লিখে রাখি, এটাও একটা আছে যে m1 m2 দুটো মাস, এরা যদি r ডিস্টেন্সে থাকে তাহলে এদের মধ্যে গ্র্যাভিটেশনাল সবসময় অ্যাট্রাকশন হয়, তাই তো? সেটা কত হয়েছিল সেই ফোর্সটা Fg বলতে দ্বারা গ্র্যাভিটেশনাল ফোর্স কত হয়েছিল, একবারে লিখছি Gm1m2 বাই r স্কয়ার। তো কি সিমিলারিটিস পাচ্ছ ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে, না এর সিমিলারিটিস পাচ্ছ যে ওর যেমন মাসের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল গ্র্যাভিটেশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ফোর্সটাও ওদের চার্জের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল। ইয়েস অর নো? এখান থেকে একটা পেয়েছিল না, ফোর্স Fg বলেছিল প্রপোর্শনাল টু m1 m2। ইয়েস অর নো? তাহলে এটা একটা সিমিলারিটিস গেল, S ফর স্ট্যান্ডস ফর সিমিলারিটিস। এক নম্বর সিমিলারিটিস গেল m1 m2 এর সাথে প্রপোর্শনাল, মানে প্রোডাক্ট অফ দ্য মাস, এক্ষেত্রে প্রোডাক্ট অফ দ্য চার্জ। all of you understand, এই একটা সিমিলারিটি। সেকেন্ড, দুই ক্ষেত্রেই ফোর্সটার ভ্যালু কার উপর ডিপেন্ড করছে, না ফোর্সটার ভ্যালু ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স বিটুইন देम, মানে ওদের মধ্যে ডিসটেন্স যত বাড়বে ফোর্সটা তত কমবে। দেখো এই ক্ষেত্রে যেমন হচ্ছে Fg ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার, এই ক্ষেত্রে সেম হচ্ছে। দেখো F is inversely proportional to r square, so these two are the similarities, main similarities। এটাকে ইনভার্স স্কয়ার ল বলে। Yes or no? All of you understand? Susmita, Tania, Dia, Brototi. These are the similarities. তো এই বুঝতে পেরেছো সবাই যে এর সাথে সিমিলারিটিস, যে দুটোই ডিসটেন্সের স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর প্রোডাক্ট অফ মাস এবং প্রোডাক্ট অফ চার্জ। ডিসিমিলারিটিস কি ভেরি ইম্পর্টেন্ট, দেখবে এখন অব্দি তোমরা যদি একটু ভাবো তাহলে নিজেরাই ডিসিমিলারিটিস বার করতে পারবে, বলতে পারবে কেউ, এনি ওয়ান অফ ইউ? এই দুটো ল এর মধ্যে কি ডিসিমিলারিটিস আছে, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল, মানে দুটো এই ক্ষেত্রে এটা হচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে না, এরকম ভেবে চিন্তে একটু বলো তো কেউ একজন। কনস্ট্যান্ট আর কে, হ্যাঁ বলো, ভেরি গুড, হচ্ছে বলো। বললাম যে জিটা কনস্ট্যান্ট আর কেটা ওই মিডিয়ামের উপর ডিপেন্ড। ইয়েস, ভেরি গুড। ডিসিমিলারিটিস মেন হচ্ছে এটাই। এই ক্ষেত্রে দেখো জিটাকে কি বলে বলবে তো তানিয়া, তুমি যখন বললে আরেকটু জিজ্ঞেস করি, হোয়াট ইজ জি, দিস জি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আরেকটু ভেবে আরেকটু যদি বলো, আরে অ্যাপ্রোপ্রিয়েট একটা টার্ম আছে। ইয়েস, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, it is called universal gravitational constant, যেটা মানে কি এর এক্সপ্লেনেশনটাই কিন্তু একটু আগে তানিয়া খুব সুন্দরভাবে দিয়েছে, 100% অ্যাকুরেট অ্যান্সার দিয়েছে। তানিয়া এর এক্সপ্লেনেশনটা একটু আগেই বলেছে। এই জন্যই কিন্তু জিটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলে, মানে এই দুটো মাস কোন মিডিয়ামে আছে তার উপর জিটা ডিপেন্ড করবে না। ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে কি,
ইউনিভার্সের যে কোনো জায়গায় জি এর ভ্যালুটা সেম, সেটা জানো 6.627 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 না কি আছে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু জানো সেই কনস্ট্যান্টটা কি সব জায়গাতেই সেম ভ্যালু, ইয়েস অর নো? সো জি এর ভ্যালু ডিপেন্ড করছে না ও কোন মিডিয়ামে আছে। এই দুটো মাসকে যদি তুমি জলের ভেতর ডুবিয়ে রাখো, জলের ভেতরে জি এর ভ্যালু যা হবে, তুমি যদি আকাশে ভ্যাকুয়ামে নিয়ে যাও একই ভ্যালু, তুমি যদি চাঁদে নিয়ে যাও দুটো মাসকে সেম ডিস্টেন্সে রাখো, জি এর ভ্যালু সেম থাকবে। সূর্যের ভেতর নিয়ে যাও, যদিও কিছু থাকবে না, মানে গলে যাবে, কিন্তু ডিস্টেন্সটা সেম, জি এর ভ্যালুটা সেম থাকবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে ইয়েস অর নো। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা এখানে যেটা আছে কে ড্যাশ, এইটা কিন্তু ডিপেন্ড করছে মিডিয়ামের উপর, বা দেখতে পাচ্ছ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, কে ড্যাশের ভেতরে কে ঢুকে বসে আছে, দেখতে পাচ্ছ কে ড্যাশের ভেতরে কে ঢুকে বসে আছে, মানে এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন জিরো, তাই তো? এই যে পরে লিখেছিলাম এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন জিরো। তার মানে কে ড্যাশ ইকুয়াল টু কি লিখতে পারো এখানে যদি একটু কারেক্ট করি, মানে এপসাইলন জায়গায় কে এপসাইলন জিরো বসিয়ে দাও, মানে আরো তাহলে দেখতে পাচ্ছ এটা তো আগেও লিখেছিলাম এখানে, মানে কে এর উপর ডিপেন্ড করছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা কত হবে, মানে মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, মানে বিভিন্ন মিডিয়ামে বিভিন্ন কে ড্যাশ হবে, বিভিন্ন প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মানে এটা ভ্যারিয়েবল এক্ষেত্রে, এটা কিন্তু মানে বিভিন্ন মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, কিন্তু এখানে মিডিয়ামের উপর ডিপেন্ড করছে না। all of you understand this main difference? প্রথম পয়েন্টটা ব্রততী, তানিয়া, সুশ্বেতা, বুঝতে পেরেছো? এই ডিসিমিলারিটিস গুলো বুঝতে হবে, দেখো এগুলো সবাই জানো, একটু রিক্যাপচুলেট করতে হবে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে সুশ্বেতা and all of you, ঈশিতা। Yes, sir. সেকেন্ড ডিফারেন্স যেটা নাকি তোমরা সবাই জানো, আর কেউ কিছু বলতে পারবে, আর কোনো ডিফারেন্স নজরে আসছে? আর কোনো ডিফারেন্স? স্যার বলছি যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা অলওয়েজ অ্যাট্রাক্টিভ হয়, কিন্তু এখানে চার্জেসটা কম। ইয়েস, ভেরি গুড। গ্র্যাভিটেশনাল ফোর্সটা অলওয়েজ অ্যাট্রাক্টিভ ইন নেচার। যেই মাসটা যাই হোক না কেন অলওয়েজ অ্যাট্রাকটিভ হবে, কখনো রিপালসিভ হবে না। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট্রাকশনও হতে পারে এবং রিপালশনও হতে পারে, ইট উইল ডিপেন্ড অন দ্য চার্জের নেচার। ওরা যদি সেম নেচারের হয় তাহলে রিপালশন হবে, মানে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ। যদি দুটো অপোজিট নেচারের হয়, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে অ্যাট্রাকশন হবে। তার মানে গ্র্যাভিটেশনাল অলওয়েজ অ্যাট্রাকশন হতে পারে, গ্র্যাভিটেশন অলওয়েজ অ্যাট্রাকশন হবে, বাট কুলম্ব ল কি বলছে? ইট ইজ, কুলম্ব ল কি বলছে? অ্যাট্রাকশন এন্ড রিপালশন দুটোই হতে পারে। থার্ড ডিফারেন্স কেউ বলতে পারবে? তিন নম্বর তো, দু নম্বর তো সবাই বলতে পারলো, আরেকটা ডিফারেন্স বলো। আরেকটা ডিফারেন্স যেটা জানো না বা জানো পড়েছো, সেটাও রিলেটেড টু দ্য ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, জি রিলেটেড কনসেপ্ট। ক্লাস 11 এর জিটা হয়তো পড়েছো, ভালো বই পড়ে থাকবে, বা আমি আমি গ্র্যাভিটেশন হয়তো বলেছিলাম যে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কিন্তু ডিপেন্ড করে না এই মাস দুটো কোন ফেজে আছে, কি অবস্থায় আছে, মানে এই মাস দুটো লিকুইড কন্ডিশনে আছে। ধরো তুমি দুটো বরফ, একটা বরফের মাস m1 আর একটা বরফের মাস m2, দুটো বরফ, এদের মধ্যে যে অ্যাট্রাকশন হবে, একটু পরে যদি বরফটা গলে জল হয়ে যায়, ওয়াটার হয়ে যায়, ওদের মাস তো চেঞ্জ হবে না, তাও ওদের মধ্যে ফোর্স অফ, যদি ডিসটেন্সটা সেম থাকে, ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা একই থাকবে, ভ্যালুটা একই থাকবে। কিন্তু চার্জ এই দুটোর কি কন্ডিশনে আছে, কোন অবস্থায় আছে, তার উপর ডিপেন্ড করে। এটা আমি একটু হাই লেভেলে বলে রাখলাম, এটা আপাতত তোমাদের লিখতে হবে না। তো তার মানে চার্জ দুটো কোন অবস্থায় আছে, কোন মেটেরিয়ালের উপর, ওই ঘুরে ফিরে একই এক নম্বরই আসছে, ওটা কোন মিডিয়ামে আছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তো এই গেল মেন দুটো পয়েন্ট অফ ডিসিমিলারিটিস যেটা আসে। আর সিমিলারিটিস গুলোতে সবাই বুঝতেই পারছো, এইগুলো তোমাদের বলে দেওয়া দরকার ছিল, আমি বলে রাখলাম। এইবার আমি চলে যাব ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তাহলে আমি মুছে নিচ্ছি। এগুলো মুছে নিচ্ছি। দেখি চার্জ কতটা আছে। আচ্ছা একটু দাঁড়া, আমি মোবাইল
ফোর্স তো অ্যাকচুয়ালি কি ভেক্টর কোয়ান্টিটি, এতক্ষণ যেটা হলো ফোর্সের ম্যাগনিটিউডটা আলোচনা হয়েছিল, যে ফোর্সের ম্যাগনিটিউডটা কত হবে, কার সাথে প্রপোর্শনাল হবে, পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে, কি বুঝবে ওগুলো থেকে বুঝতে পারছো ফোর্সের নেচারটা কি হবে। পজিটিভ হলে সেম, তোমার পজিটিভ হলে তোমার সেম নেচারের চার্জ হবে, আর নেগেটিভ ফোর্স হলে অপোজিট নেচারের চার্জ থাকবে। এইবার ডাইরেকশন সম্বন্ধে প্রপার আইডিয়াটা পাবে। আমি আগে লোকেশনটা এঁকে নিই। ধরো একটা কোনো লোকেশন আমি রাখছি, ইট ইজ অরিজিন। এইবার এইখানে একটা চার্জ আছে, দ্যাট ইজ Q1। এখানে আরেকটা চার্জ আছে, দ্যাট ইজ Q2। একটু আমি স্কেল নিয়ে আসি, স্কেল না নিয়ে আসলে অসুবিধা হবে। দাঁড়াও। হ্যালো, ওকে। তো এখানে ধরো Q1 চার্জটাকে আমি ওর যা লোকেশন, পজিশন ভেক্টর অফ Q1 উইথ রেসপেক্ট টু অরিজিন, সেটা তোমরা দেখেওছো, মানে এরকম ক্লাস 11 এ অনেক ভেলোসিটি গ্রাফ পড়তে গিয়ে কোনো জিনিসের পজিশন ভেক্টর করতে গিয়ে দেখেছো position of Q1 with respect to origin is denoted as R1। তোমরা তো জানোই এই পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন কি হবে, R1, তাই তো? এবং পজিশন ভেক্টর কি, যেই পয়েন্টের বার করা হয় সেই পয়েন্টের দিকে থাকে। আর Q2 যেই পয়েন্ট, Q2 চার্জটা যেই পয়েন্টে আছে সেই পয়েন্টের পজিশন ভেক্টর কি না R2। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? এই পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন R1, এটা R2। তাহলে এই দুটো চার্জকে এবার কানেক্ট করো। Q2 পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু Q1 কত হবে বলো? এটা কি করে ডিনোট করা হয়? পজিশন ভেক্টর অফ Q2 উইথ রেসপেক্ট টু Q1, এটা কি দিয়ে ডিনোট করা হয়? R21। মানে যে কোনো তুমি এই চার্জ ফার্জ ভুলে যাও, এরকম দুটো পয়েন্ট নাও, এই পয়েন্টের পজিশন ভেক্টর যদি R1 হয়, এই পয়েন্টের পজিশন ভেক্টর যদি R2 হয়, তাহলে এই যে এই পয়েন্টটা, যে 2 নম্বর পয়েন্ট, এটা ধরো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্টের 1 নম্বরের রেসপেক্টে পজিশন ভেক্টর কত, R21 না? এবং এইখানে দেখো একটা, তুমি চার্জের লোকেশনটা দেখে রাখো, এই পয়েন্টে এটার এই পয়েন্টে। এখানে ট্রায়াঙ্গুলার ফর্মুলা, ভেক্টরের ট্রায়াঙ্গুল ল অ্যাপ্লাই করো, কি দেখতে পারবে? ট্রায়াঙ্গুল ল কি বলছে? তুমি এটার একটা নাম দাও আগে, সবার আগে। এটা ও, এই পয়েন্টটা ধরো Q1 যেখানে আছে A, এই পয়েন্টটা B। তাহলে ট্রায়াঙ্গল ল থেকে কি দেখতে পাচ্ছ? OA। আচ্ছা আগে দেখে রাখি কোনটা কোন ভেক্টর। OA ইজ ইকুয়াল টু হোয়াট? R1 ভেক্টর। বুঝতে পারছো তো ভেক্টরের কনসেপ্ট? সিম্পল। OB ইজ ইকুয়াল টু হোয়াট? R2 ভেক্টর। yes or no? and AB is equal to what এই ক্ষেত্রে? R21 ভেক্টর। yes or no একটু রিপ্লাই দেবেন, তাই তো? সুস্মিতা, আমার অনেকে লিভ করে গেল দেখলাম তো, 10 জন হয়ে গেল। ব্রততি লিভ করে গেছে। সবাই বুঝতে পারছো? সুস্মিতা বুঝতে পারছো? গহনা, দিয়া? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। এখানে ট্রায়াঙ্গল ল যদি অ্যাপ্লাই করো কি হবে? ট্রায়াঙ্গল ল কি বলছে? AB মানে OA প্লাস AB, মানে দেখো ট্রায়াঙ্গল ল বলছে যেই সাইড দুটো যে কোনো ট্রায়াঙ্গেল সেম অর্ডারে আছে তাদের সাম, তাই না? সেটা তো বলছি ইজ ইকুয়াল টু অপোজিট অর্ডার। এটা তো ক্লকওয়াইজ অর্ডারে আছে, আর এটা কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে। সেম অর্ডারে যেটা আছে তাদের সাম ইজ ইকুয়াল টু অপোজিট অর্ডারে যেই আর্মটা আছে তার সাথে সমান। তাহলে OA প্লাস AB ইজ ইকুয়াল টু
ওবি হবে ও এ কত আর1, এবি কত আর21, ওবি কত হচ্ছে আর2। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ, আর21 এই ভেক্টরটা কি হচ্ছে আর2 মাইনাস আর1। এটা আগে লিখে রাখো, এটা আমি এরপরে ডেরিভেশনটা মুছে দেবো, এটা তো কোনো বইয়ে নেই, এটা আগে লিখে রাখো। আর21 ভেক্টর ইজ ইকুয়াল টু আর2 মাইনাস আর1 হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বলো। আমরা A to B যে ভেক্টরটা আছে ওটাকে R21 কেন লিখেছি, মানে R12 কেন লিখেছি? ইয়েস, বিকজ যেই পয়েন্টটা ডিরেকশনের উপর ডিপেন্ড করছে এটা কি হচ্ছে, এর ডিরেকশনটা কি 1 থেকে 2 এর দিকে, সো দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড 2। যেই পয়েন্ট, দেখো খুব মন দিয়ে আগে দেখো, এবারে তোমার লজিক্যালি বলে দিচ্ছি, তোমার মাথায় থাকবে, ভালো কোশ্চেন করেছো, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর মেমোরাইজেশন, এবং ডেরিভেশন করতে গিয়ে পরীক্ষা হলে গোলাবে না। এইটাকে আর1 লিখেছো কেন বলো, এইটা এই পয়েন্টটা 1 নম্বর, এটা 2 নম্বর, তো ইয়েস অর নো? এটা কিন্তু এখানে রেখেছি, চার্জগুলো এখানে লিখে দিই, এই পয়েন্টটা 1 নম্বর, এটা 2 নম্বর, এখানে যেমন Q1 চার্জ, তো এখানে এটাকে 1 লিখেছি, তো ইয়েস অর নো? এটাকে আর1 বলছো কেন বলো তো? এই অরিজিনটা কি, ইট ইজ অরিজিন 0 0, নাকি না? তাহলে এই পজিশন ভেক্টরটা অ্যাকচুয়ালি কি না r10, মানে যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে আগে লিখতে হবে, তারপরে উইথ রেসপেক্ট টু হোম, কার সাপেক্ষে কার রেসপেক্টে তুমি এই পজিশন ভেক্টরটা বার করছো। এটা কি r1 মানে কি r10 মানে 1 উইথ রেসপেক্ট টু অরিজিন, এটা কি 2 উইথ রেসপেক্ট টু অরিজিন, তার মানে এটা কি r20, তো জিরোটা লেখা হয়, বোঝা গেছে? ক্লিয়ার? তো এটার পজিশন ভেক্টর কি হ্যাঁ স্যার। 2 with respect to 1, that's why it is written as 2 1, clear? স্যার মানে এটার মধ্যে টু টু এর টুয়ার্ড, 2 একটা with, 1 থেকে আচ্ছা 2 এর দিকে। yes, that means 2 with respect to 1, মানে একের থেকে 2 এর দিকে, মানে যার পজিশন ভেক্টর হবে, যেই পয়েন্টের পজিশন ভেক্টর হবে সেটাকে তোমার আগে লিখতে হবে। দেখো এখানে 1, এটা কি ছিল 1 উইথ রেসপেক্ট টু 0, কার পজিশন ভেক্টর, এটা 1 পয়েন্টের, সো 1টা আগে লিখেছো। এটা কি 2 পয়েন্টের পজিশন ভেক্টর, সো তোমাকে 2 নম্বরটাকে আগে লিখতে হয়েছিল। তো এটাও কি 2 নম্বরের, এইটা হচ্ছে এই পয়েন্টের পজিশন ভেক্টর, তো আগে 2 লিখতে হবে, তারপরে উইথ রেসপেক্ট টু হু 1 নম্বর, তারপরে 1 লিখেছো। ক্লিয়ার? যদি এটা বলতো 1 নম্বরের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু 2, তাহলে কি লিখতে হতো, আর 1 2, তাহলে সেই ক্ষেত্রে এটা ডিরেকশন কি হতো বলতো, এই দিকে হতো। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। 1 যদি তার, এটা মানে কি 1 এর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু 2, আর ডিরেকশনটা অপোজিট হতো, কারণ একের দিকে একের পজিশন ভেক্টর বার করতে চাইছি, যাই হোক, তাহলে এটাকে আমি যেটা আছে সেটাই লিখছি। এত অব্দি সবার লেখা হয়ে গেছে? আচ্ছা, এবার তোমরা জানো যে কোনো, এটা হচ্ছে ভেক্টর r21 টা বেরোলো, আচ্ছা এটা আমার মাথায় রেড দেওয়া দরকার ছিল। যে কোনো ভেক্টরকে ওর ইউনিট ভেক্টর, ধরো একটা ভেক্টর আছে x ভেক্টর, x একটা লাইন ধরো, ভেক্টরের ক্লাসের রেকর্ডিং এ সবাই দেখেছিলে যারা করেছিলে আগে, বা পড়ে লাগলে বলবো। এই যে কোনো একটা ভেক্টর মানে কি বলতো, ফিজিক্যাল একটা শর্টে বলে রাখি যদি কেউ না জেনে থাকো। এটা একটা ভেক্টর মানে কি, এই দুটো পয়েন্টের ভেতরে ডিসটেন্সটা হচ্ছে, ভ্যালুটা হচ্ছে x, মানে মড অফ এনি ভেক্টর মানে কি, এই দুটো পয়েন্টের ভেতরের ডিসটেন্স, তাই তো? এটা ধরো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, মড অফ, এটা একটা x ভেক্টর, তো এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা কি হবে, এই ভেক্টরটার ম্যাগনিটিউড। আর ইউনিট ভেক্টর মানে কি, ইউনিট ভেক্টর মানে ডিরেকশন ডিনোট করছে, যে কোনো এই এই ভেক্টরটার ইউনিট ভেক্টর মানে কি, x ভেক্টরকে যদি ওর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করো, মানে মড অফ x, তাহলে সেটার ইউনিট ভেক্টর দেবে। ইয়েস অর নো? এটা নিশ্চয়ই সবাই জানো, একটু রিপ্লাই দেবে, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে, x vector by x is the unit vector along x, এটা সবাই জানো নিশ্চয়ই, না জানলে বলবে। তো যে কোনো ভেক্টরকে 9 10 থেকে পড়ে আসছো বা 11 এও পড়েছো, যে কোনো ভেক্টরকে ওর ইউনিট ভেক্টর, যে কোনো ভেক্টরকে ওর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়, তাই তো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার?
তো এখানে দেখো দুটো r21 ইজ আ ভেক্টর, এই দুটো পয়েন্ট মানে কি 1 থেকে 2 এর দিকে ডিরেকশন। তো mod অফ r21 মানে কি হবে? তো লেট r21 এর ভেক্টরটা পেয়ে গেলে, যেমন কি mod of x equal to x মানে এর ভ্যালুটা। তো mod of r21 সরি mod of r21 ভেক্টর ইকুয়াল টু r21 মানে কি mod of r21 মানে কি এর লেন্থ, এই ডিসটেন্সটা যেটা নাকি mod of x মানে কি এই দুটোর মধ্যে সিম্পল ডিসটেন্স। আগেই ভেক্টরের কনসেপ্ট বলেছি, যে কোনো ভেক্টর এখানে এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, এটাকে যদি অ্যারো দিয়ে একটা ভেক্টর দিয়ে ডিনোট করা হয় তাহলে এর ভেক্টর তো দুটো থাকে, একটা ডিরেকশন একটা ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডটা কি আছে, এই দুটো পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এই ভেক্টরটার ম্যাগনিটিউড, সেটা হচ্ছে x। তো এখানে দেখো r21 হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স, তো ভেক্টরটা হচ্ছে r21, তাহলে এই দুটোর ম্যাগনিটিউড এই ভেক্টরটার ম্যাগনিটিউড কি হবে, এই দুটো পয়েন্টের ডিসটেন্স। সো mod অফ r21 ভেক্টর ইজ r21 মানে এই দুটোর ডিসটেন্স, বুঝতে পারছো? তাহলে r21 কি সিম্পল এই দুটোর ডিসটেন্স, এই দুটো পয়েন্টের ডিসটেন্স 1 আর q1 আর q2 চার্জের মধ্যে ডিসটেন্স, এবং সেটাকে mod অফ r21 ইকুয়াল টু r21, এর ডিসটেন্সের ভ্যালুটা r21। সবাই বুঝতে পেরেছো? এইবার দেখো তোমার এইখানে একটা ইকুয়েশন 1 নম্বর, এটা যতবার কেউ বুঝতে পারবে না আমাকে বলবে, কারণ এখানে কোনো কিছু নেই, সিম্পল একটা ভেক্টরের কনসেপ্ট, আর কিছু নেই। আর এটা হচ্ছে 2 নম্বর। তো এখান থেকে এই এর ইউনিট ভেক্টরটা ডিরেকশন কোন দিকে হবে, কোন ইউনিট, এটা সবাই নিশ্চয়ই বুঝেছে। তাহলে আর এই ইউনিট এই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টরের ভ্যালু কত হবে, মানে r21 ক্যাপ, এই ভেক্টর x ক্যাপটা কি x বরাবর ইউনিট ভেক্টর, তো এই ভেক্টরটার বরাবর ইউনিট ভেক্টর কত হবে, r21 দেখো ভেক্টর বাই ওর ম্যাগনিটিউড, vector by your magnitude মানে r21 magnitude, এটা কি দাঁড়াচ্ছে r21 vector by r21, বোঝা গেছে? রিপ্লাই দেবো, but r21 is the distance of this মানে magnitude মানে কি দুটো পয়েন্টের ডিসটেন্স। ক্লিয়ার হলো? ফুল রিপ্লাই দেবে। এত অব্দি ক্লিয়ার? এবার আমি এটা মুছে দিচ্ছি, এবার আমি ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল বলে দিচ্ছি। So according to this form Coulomb law, force acting on q2, force acting on q2 মানে q2 চার্জটার উপর কত ফোর্স কত কাজ করবে, acting on q2 due to q1, due to q1 মানে q2 চার্জের উপর q1 এর জন্য কত ফোর্স কাজ করবে, সেই ফোর্সটার কি হবে, সেই ফোর্সটাকে দেখো আগে যেই যেই চার্জটাকে বলবে তার নোটেশন আগে দিতে হবে। সো ফোর্স অ্যাক্টিং অন q2 ডিউ টু q1, এটাকে ফোর্সটা কার উপর কাজ করছে, q2 এর উপর, তো তোমাকে ফোর্সের নোটেশনে আগে 2 আনতে হবে তারপরে 1, এটা যেন মাথায় থাকে। পরের দিন কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট সুপারপজিশন থিওরেম বলবো। F21 মানে কি, আগে কি আছে 2, তার মানে ফোর্স অন q2, মনে রাখবে এটা। পরে কি আছে 1, মানে পরে যেটা থাকবে তার জন্য ডিউ টু দ্যাট, তো ফোর্স অন q2 ডিউ টু q1 is denoted as F21। ক্লিয়ার হলো কি? এর যদি এইটা ফ্রি স্পেসে থাকে মানে এয়ার বা ভ্যাকুয়ামে আছে, এই মিডিয়ামটা ধরো এয়ার বা ভ্যাকুয়াম, তাহলে F21 কি হবে 1 বাই, যেটা জানো ফর্মুলা কুলম্বে 1 বাই 4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r21 স্কয়ার। এত অবধি দেখো কুলম্বলার কি, তুমি ম্যাগনিটিউডটা, এই যে প্রথম পার্টটা বললো তুমি কুলম্বলার ম্যাগনিটিউডটা, আর কিছু নেই। q1 q2 দেখেছো একই জিনিস, 4 পাই 1 বাই 4 পাই এপসাইলন 0, ঠিক আছে একই জিনিস। 1 বাই r21, r21 মানে কি এই দুটোর মধ্যে ডিসটেন্স, নতুন কিছু নয়, যে r21 মানে কি ডিসটেন্স বলেছি। এত অবধি সব ঠিক আছে। এইবারই ইউনিট ভেক্টর দিয়ে তুমি ডিরেকশনটা পাবে, ইউনিট ভেক্টর কি হবে r21, এটাই ডিরেকশন ডিনোট করে দিয়েছে কোন দিকে হবে, মানে এদের মধ্যে ফোর্সটা কি, r21 ইউনিট ভেক্টরটা কোন দিকে আছে, এই r21 লাইন বরাবর, মানে 2 আর 1 কানেক্টেড লাইন বরাবর। তারপরে এখানে বুঝতে পারলে এই ফোর্সটা কোন লাইন বরাবর হবে, না এই দুটোর
চার্জ যেই লাইন দ্বারা কানেক্টেড, যেই স্ট্রেট লাইন দ্বারা কানেক্টেড সেই লাইন বরাবর হবে এবং এর ডিরেকশনটা কি হবে R1 থেকে 2 এর দিকে। আপাতত R21 এটা বোঝো, এরপর আমি পজিটিভ নেগেটিভে যাব। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। Q1 এর থেকে Q2 এর দিকে আপাতত এটা হচ্ছে, একটু রিপ্লাই দেবে, তাই তো? এইবার তুমি এটাকে একটু রিফাইন করতে পারো। হ্যাঁ বলো দুইটা। ওকে, এবার তুমি এই R21 এখানে দেখো, এখানে একটা ইকুয়েশন লিখেছি আমি, এটাকে 3 নম্বর নাম দিচ্ছি। R21 from equation 3 কি দেখতে পাচ্ছ? R21 vector is equal to কি? R21 unit vector is equal to R21 vector by R21। তাহলে এখান থেকে from equation 3 কি পাচ্ছ? equation 3 এখানে অ্যাপ্লাই করো। তাহলে এটা একটু কি লিখতে পাচ্ছ দেখো, F21 vector is equal to 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by, এবার R21 unit vector is equal to what? R21 vector by R21। এই জায়গাটা আমি এটা লিখলাম। ক্লিয়ার? আর এখানে তো R21 স্কয়ার আগেই ছিল। ইকুয়েশন 3 থেকে কি আমি এখানে এই R21 ইউনিট ভেক্টরের জায়গায় এটা বসিয়ে দিলাম, ব্যাস, আর কিছু না। আর এখানে তো আগে R21 স্কয়ার ছিল, আর নিচে কি হলো? R21 স্কয়ার ইনটু R21, আর একটা R21 আসলো। তাহলে কি দাঁড়াচ্ছে? F21 is equal to 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R21 cube into R21 vector. It is called vector form of Coulomb's law. Clear? দেখবে ইউনিট ভেক্টর থাকলে তো R21 স্কয়ার একই। এবার যে ইউনিট ভেক্টরটাকে তুমি ভাঙছো R21 ভেক্টর বাই R21, যেটা কি ইউনিট ভেক্টরের ল, সেখান থেকে পুরো রেকর্ডিংটা দেখবে, গুলিয়ে গেলে আগের থেকে দেখে নিয়ে বুঝে যাবে এটা যেখান থেকে এসেছে সেটার কথা বলছি। তাহলে F21 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? R21 ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে উপরে R21 ভেক্টর থাকলে নিচে R21 কিউব হয়ে যাচ্ছে। ক্লিয়ার? R21 এর আর সাফিক্স 21, ঠিক আছে, তার কিউব। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? অল অফ ইউ একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? ওটা এখানে বোঝা যাচ্ছে এই লাইন বরাবর কাজ করবে। আচ্ছা, এবার সবাই মন দিয়ে দেখো, আমি একটা জিনিস বলে রাখি, একটা এক্সাম্পল দিলেই তোমাদের সবার কাছে একটা কনফিউশন হয়তো হবে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইখানে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে ভেক্টর, ধরো এটা এক্স ভেক্টর ডিনোট করছে। এক্স ভেক্টরটা মানে কি হবে? এটা ধরো 1 নম্বর পয়েন্ট, আমি 1 নম্বর পয়েন্ট বলবো না, এটা ধরো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তার মানে এক্স ভেক্টরটা এ থেকে বি এর দিকে হবে, তাই তো? তার মানে কি হবে? এক্স ইউনিট ভেক্টরটার ডিরেকশন কি? এ থেকে বি এর দিকে। তাহলে এবার মাইনাস এক্স ভেক্টরটা কোন দিকে হবে বলতে পারো? বা মাইনাস এক্স, প্রথম কথা মাইনাস এক্স ভেক্টর, এক্স ভেক্টরটা যদি এ থেকে বি এর দিকে হয়, তাহলে মাইনাস এক্স ভেক্টরটা কোন দিকে হবে বলতে পারো? বি থেকে এর দিকে হবে। ইয়েস, তাহলে মাইনাস এক্স ক্যাপটা কোন দিকে হবে? বি থেকে এর দিকে, তাই তো? এইখানে দেখো, এবার কনসেপ্টটা এত অবধি যখন বুঝে গেছে, এবার ক্লিয়ার কাট হবে। যদি Q1 এবং Q2 পজিটিভ হয়, যদি দুটো চার্জই পজিটিভ হয়, তাহলে কি দেখতে পাচ্ছ? F21 কোন দিকে হবে? সবই পজিটিভ, F21 R21 এর দিকেই হবে। দেখতে পাচ্ছ? R21 মানে 1 থেকে 2 এর দিকে, অ্যাজ পার স্পেসিফিকেশন 1 থেকে 2 এর দিকেই হবে। ক্লিয়ার সবাই? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? তুমি এখান থেকেই দেখতে পারো। তাহলে এখানে দেখো, ইউনিট ভেক্টরের যদি রিলেশনটা দেখি, তাহলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। ইউনিট ভেক্টর, বেশি দূর যেতে হবে না, এক্স ক্যাপ বা মাইনাস অফ এক্স ক্যাপ ইজ ইকুয়াল টু হোয়াট? বা মাইনাস অফ এক্স ক্যাপ বললেও বলতে পারো। দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট এ মিনিট। এটাকে যদি আমি মাইনাস এক্স ভেক্টর দিয়ে বললাম, তো
এবার আমি একটু ডিনোটটা চেঞ্জ করে দিচ্ছি, এটা এক্স ভেক্টর এ থেকে বি এর দিকে, ঠিক আছে। এবার আমি ধরো বলছি সেম লেন্থের অপোজিট দিকে ইউনিট ভেক্টরটা যদি অপোজিট দিকে ধরো ওয়াই ভেক্টর একটা আছে, ওয়াই ভেক্টর ওর ডিরেকশন হচ্ছে বি থেকে এর দিকে, আমি এটাকে চেঞ্জ করে দিলাম, ওয়াই ভেক্টরটা হচ্ছে বি থেকে এর দিকে এবং ওটা সেম পয়েন্টের মধ্যে আছে, তাহলে কি হবে একটা জিনিস বুঝতে পারছো যে সেটা আমি মডটার বলছি না। এবার ওয়াই ভেক্টরটা তাহলে ইউনিট ভেক্টর কত হবে, ওয়াই ক্যাপ। এসব না, ইউনিট ভেক্টরের একটা সুবিধা কি, ইউনিট ভেক্টরের ভ্যালুটা কি হয়, সমান হয়। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কি 1, তাই তো। তো এখানে এক্স ভেক্টরটা এর থেকে বি এর দিকে আর ওয়াই ভেক্টরটাও কি সেম দুটো পয়েন্টের মধ্যে কিন্তু বি থেকে এর দিকে, তাহলে ওয়াই এর ইউনিট ভেক্টরটাও কোন দিকে হবে, বি থেকে এর দিকে। এসব না, তাহলে এক্স ক্যাপ, এক্স ক্যাপটা কোন দিকে, মানে ইউনিট ভেক্টরটা কি এ থেকে বি, ওয়াই ক্যাপটা বি থেকে এ। তাহলে এখানে যেহেতু ইউনিট ভেক্টরটা অপোজিট দিকে, তার ফলে কি লিখতে পারো, ওয়াই ক্যাপের আগে একটা যদি মাইনাস দিয়ে দাও, বা মাইনাস ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু এক্স ক্যাপ, এর সামনে একটু রিপ্লাই দেবে, সবাই বুঝতে পারছো। কারণ দুটোই তো ইউনিট ভেক্টর, জাস্ট ওর ডাইরেকশনটা যেহেতু অপোজিট দিকে, তাই মাইনাস অফ ওয়াই ক্যাপ ইকুয়াল টু এক্স ক্যাপ, এর সামনে একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? একটু প্রত্যেকে রিপ্লাই দেবে, বুঝলে কি বুঝলে না আমাকে বলবে। দিয়া, ঈশিতা, কৃতিকা, দৈপায়ন, ওকে। মাইনাস অফ ওয়াই ক্যাপ ইকুয়াল টু এক্স ক্যাপ, কারণ ইউনিট ভেক্টরটা একটু কারো রিপ্লাই দাও, না হলে আমি অসুবিধা হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু এই জায়গাটা বোঝাবেন? এক্স ভেক্টরটা এর থেকে বি আছে, সেম ওয়াই একটা ভেক্টর সেটা বি থেকে এর দিকে আছে, একই দুটো পয়েন্ট সেম, জাস্ট ওদের ডিরেকশনটা অপোজিট। তাহলে এক্স ইউনিট, তার মানে কি দেখতে পাচ্ছ, দুটোর ম্যাগনিটিউড কিন্তু সেম হবে, মানে মড অফ এক্স ইজ ইকুয়াল টু মড অফ ওয়াই, মানে মড এক্স মানে কি, এক্স এর ম্যাগনিটিউড, এটা একটু ক্যামেরাটা উপরে করি, এক্স এর ম্যাগনিটিউড, কারণ দুটো সেম পয়েন্ট, তো দুজনের ভ্যালুটা তো সেম হবে, মড এক্স মানে কি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু, কিন্তু যেহেতু ডিরেকশন অপোজিট, ওয়াই ভেক্টরের ওয়াই এর ইউনিট ভেক্টরটা কোন দিকে হবে, বি থেকে এর দিকে, আর এক্স এর ইউনিট ভেক্টরটা এর থেকে বি এর দিকে, দুটোর ম্যাগনিটিউড তো সেম। তাহলে কি হচ্ছে, ইউনিট ভেক্টরটা মাইনাস ওয়াই ক্যাপ ইকুয়াল টু এক্স ক্যাপ হচ্ছে কিনা, এবার বুঝতে পারছো সুস্মিতা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে y এর অপোজিট ডাইরেকশনটা x এর মানে মানে x এর ডাইরেকশন। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য মাইনাস ওয়াই ক্যাপ ইকুয়াল টু মাইনাস এক্স ক্যাপ হচ্ছে। এখানে দেখো এই পিকচারটা একটু আগে আমি এঁকেছিলাম, একটু আমি আলাদা করে আঁকি। এখানে একবারের কারণে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। R12 টা কোন দিকে হবে, এদিকে হবে না, একটু আগে বললাম R12 টা এদিকে হবে, 2 থেকে, এটা হচ্ছে Q1, এটা Q2। এবার ধরো পজিটিভ যখন হলো দেখতে পাচ্ছি R21 বরাবরই হচ্ছে, Q1 টা নেগেটিভ হয়ে গেল, এইটা পজিটিভ, সেই ক্ষেত্রে ফোর্সটা কত হবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এটাই তো মেন ফর্মুলা। এটা মাইনাস চার্জ হয়ে গেল, Q1 টা মাইনাস হয়ে গেল, তাহলে কি দাঁড়াবে, F21 is equal to 1 by 4 pi epsilon 0, একদম প্রথম ফর্মুলাটা। Q1 টা মাইনাস, তো মাইনাস Q1 Q2 by R21 square into R21 cap, yes or no? তো মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস হলো, yes or no? এবার তুমি মাইনাসটা কি করতে পারো, এইখানে লিখে দিতে পারো, একই জিনিস তো। এবার খুব মন দিয়ে দেখো, R21 বরাবর এই দিক বরাবর কোন ইউনিট ভেক্টর আছে, R21 ইউনিট ভেক্টর, আর R12 বরাবর কোন ইউনিট ভেক্টর আছে, এই দিক বরাবর অপোজিট দিকে, মানে এটা তো 2 থেকে 1 এর দিকে কি আছে, R12,
পরিষ্কার দেখো R21 একই লাইন বরাবর, আর R21 আর R12 একই লাইন বরাবর, কিন্তু ওদের ডিরেকশনটা অপোজিট। তার মানে কি একই লজিকে R21 ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু বা একই জিনিস লিখতে পারো, R21 ক্যাপ আর R12 ক্যাপের মধ্যে রিলেশন কি, মাইনাস R21 ক্যাপ ইজ ইকুয়াল টু R12 ক্যাপ, এসব নাকি তো মাইনাস ওয়াই ক্যাপ ইকুয়াল টু যেমন মাইনাস এক্স ক্যাপ, তো ওয়াই ক্যাপ ইকুয়াল টু কি লিখতে পারো মাইনাস এক্স ক্যাপ, একই তো। এটা বেসিক ভেক্টরের কনসেপ্ট, তাই তো। তাহলে কি লিখতে পারো মাইনাস R21 ক্যাপ ইজ ইকুয়াল টু R12 ক্যাপ, এর সঙ্গে একটু রিপ্লাই দেবে, তাই তো। দিয়া এন্ড অল অফ ইউ একই লাইন বরাবর অপোজিট দিকে। হ্যাঁ স্যার। তাহলে মাইনাস R21 ক্যাপের জায়গায় কি লিখতে পারো R12 ক্যাপ, এগুলো কিন্তু বইয়ে থাকে না। তাহলে Q1 Q2 বাই R21 স্কয়ার মাইনাস R21 ক্যাপ যেটা আছে, মাইনাস R21 ক্যাপ ইজ ইকুয়াল টু R12 ক্যাপ, R12 ক্যাপ। তারপরে কি বুঝতে পারছো, যদি নেচার দেখো তাহলে সেই ক্ষেত্রে ফোর্সটা যদি অপোজিট নেচারের, আগের ক্ষেত্রে আমি যে ফর্মুলাটা এঁকেছি সব দেখো পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ হলে যেই লাইন বরাবর হতো, যেই অপোজিট, এটা মাইনাস, যে দুটোর মধ্যে যে কোনো একটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে কোন দিকে ফোর্সটা কাজ করবে, এটা F21 মানে কি ফোর্স অন টু ডিউ টু Q1 কোন দিকে হচ্ছে R12 বরাবর, মানে এই দিক বরাবর হচ্ছে, যদিও নেগেটিভ চার্জ হয়ে যায়। বুঝতে পারছো, তার মানে কি অ্যাট্রাক্ট করবে Q1 Q2 কে অ্যাট্রাক্ট করবে, কারণ ওর ডিরেকশন অফ ফোর্সটা কি হচ্ছে দেখো 1 এর দিকে হচ্ছে। ফোর্স অন F21 মানে কি ফোর্স অন Q2 ডিউ টু Q1, এটা কোন দিকে হচ্ছে, যখন এটা নেগেটিভ চার্জ হচ্ছে তখন এই দিকে হচ্ছে। বুঝতে পারছো, এটা 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 আমি মুছে দিলাম, ইয়েস আর নো। তার মানে একের দিকে হচ্ছে, তার ফলে এটা R12 ক্যাপ, মানে কি বুঝতে পারছো অ্যাট্রাকটিভ হচ্ছে। আর যদি দুটোই পজিটিভ থাকতো তাহলে কি হতো, R21 ই আসছে, আর তো পজিটিভ নেই, সবই তো পজিটিভ আছে, তার মানে এটা রিপালসিভ হচ্ছে। বুঝতে পেরেছো, দিয়া এন্ড অল অফ ইউ রিপ্লাই দেবে, ইয়েস আর নো, ক্লিয়ার। দিয়া কারো কোনো ডাউটস থাকলে বলবে, ইসিটা। তাহলে দেখো ফোর্স অন, এবার শর্টকাট, এবার তোমাদের রিক্যাপচুলেট করে দিচ্ছি, ফোর্স অন টু সেকেন্ড ফোর্স অন Q2 ডিউ টু Q1 সেটাকে কি F21 বলছে, সেইটা যদি দেখো মানে সবকিছু পজিটিভে আসছে, সেই R21 হয়, মানে কি এই লাইন বরাবর কাজ করে, এখানে কোনো নেগেটিভ নেই, R21 হয় মানে 2 উইথ রেসপেক্ট টু 1, এই পজিশন ইউনিট ভেক্টর অবধি কাজ করে, 2 উইথ রেসপেক্ট টু 1 মানে এই লাইন বরাবর কাজ করে। তার মানে বুঝতেই পারছো ফোর্স অন Q2 ডিউ টু Q1 এই ইউনিট ভেক্টর অবধি কাজ করছে, মানে কি ওকে রিপেল করবে। বুঝতে পারছো। আর যদি দেখো ফোর্স অন টু কিউ ডিউ টু Q1 সেটা যদি দেখো, এখানে দেখো এখানে তো নেগেটিভ ছিল, তারপর পজিটিভ যখন আসছে তোমাকে আলটিমেটলি অবজার্ভ করতে হবে পজিটিভে কি আনসার আসছে। যখন পজিটিভ আসছে তখন দেখছো R12 হচ্ছে, মানে ফোর্স অন টু ডিউ টু Q1, 2 এর উপর ফোর্স ডিউ টু 1, R12 বরাবর পজিটিভ হচ্ছে, মানে 1 এর দিকে হচ্ছে। তার মানে কি বুঝতে পারছো, Q1 ওকে টানছে, অ্যাট্রাক্ট করছে। বোঝা গেল। সো আজকে এত অবধি থাক, এর পরের দিন আমি সুপারপজিশন থিওরেম পড়াবো, মানে অনেকগুলো চার্জ একসাথে থাকলে তার জেনারেলাইজ ফর্মুলা কি হয় সেইটা পড়িয়ে তোমাদের ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টে চলে যাব। ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টে চালানোর পর, ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট বলার পর দেখছি আমি ডাইপোলটা শুরু করে দেবো, বা ইলেকট্রিক ফিল্ড লাইনস এর কনসেপ্টটা বলবো, তারপরে ইলেকট্রিক ফিল্ড লাইনস এর কনসেপ্টটা বলবো নেক্সট থার্সডে। ঠিক আছে, এর মধ্যে আমি ইলেকট্রিসিটির সমস্ত ভিডিও হ্যাঁ সবাইকে দিয়ে দেবো। হ্যাঁ বলো। স্যার, এখানে যে আপনি লিখেছেন ফোর্স অ্যাক্টিং অন Q2 ডিউ টু Q1 এর পরেই যে ইকুয়েশনটা আর সেকেন্ড লাস্ট যে ইকুয়েশন এই লাইনে, স্যার এই দুটো সেম না ডিফারেন্ট? কোনটা বলো, এইখান থেকে এটা? না স্যার, স্যার বলছি মানে এই যে ফোর্স অ্যাক্টিং অন Q2 এন্ড Q1 এইটার পরেই যে ইকুয়েশন মানে ফার্স্ট ইকুয়েশনটা আর সেকেন্ড লাস্ট ইকুয়েশনটা, মানে এই স্যার মানে একদম লাস্ট থেকে তার উপরেটা। এইটা হ্যাঁ স্যার, এই দুটো ইকুয়াল না, মানে মানে দুটোর ইউনিট ভেক্টর আলাদা কেন? দেখো, এইটা কোন নেচারে ছিল, এইটা কখন ছিল,
তুমি মনে হয় দাঁড়াও এখানে আমি এর আগে একটা লাইন লিখেছিলাম, মানে লিখেছিলাম মানে কি, এইটা আমি চেঞ্জ করেছি, ওটা হয়তো ভুলে গেছো তুমি, সেটা পার্টিকুলারলি ভুলে গেছে। এটা কি ছিল বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। এটা কি ছিল, দুটো সব চার্জই পজিটিভ, তাই তো? মানে আগে জেনারেল ইকুয়েশন লিখেছি, পজিটিভ নেগেটিভ ভুলে গেছে, আগে Q1 Q2 দিয়ে লিখেছি, তাই তো? এইবার আমি এইটা লিখেছি, Q1 চার্জটা যদি নেগেটিভ হয়, তাহলে অ্যাকর্ডিং টু এটাই তো মেন ফর্মুলা, অ্যাকর্ডিং টু দিস মেন ফর্মুলা ফোর্স অন Q2 ডিউ টু Q1 কি হবে? যদি Q1 টা নেগেটিভ হয়, আমি এরকম লিখেছিলাম, মনে আছে? Q1 টা যদি নেগেটিভ হয়, এক্ষেত্রে Q1 টা নেগেটিভ, তাহলে ফোর্স কত হবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা? মাইনাস Q1 হ্যাঁ Q2। স্যার। ঠিক আছে, এইবার আমি মাইনাস, যেহেতু মাইনাস হলো, Q1 চার্জটা যেহেতু নেগেটিভ, এই নেগেটিভটাকেই আমি এখানে ঢুকিয়ে দিয়েছি, নাকি তো? বুঝতে পেরেছো? মাইনাস এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারো, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মাইনাস ওয়াই, নাকি না? বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। স্যার মানে হচ্ছে উপরেরটা রিপালসিভ ফোর্স আর ওটা অ্যাট্রাকটিভ ফোর্স। হ্যাঁ, কারণ এটা তুমি দেখতে পাচ্ছ কোন লাইন বরাবর কাজ করছে, এটা কি সব পজিটিভ চার্জ, জেনারেল ইকুয়েশন আগে। এবার Q1 টা যদি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে, এই ফর্মুলায় বসিয়ে দাও, Q1 টা নেগেটিভ, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা নেগেটিভ ছিল, এবার এই নেগেটিভটাকে আমি এখানে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, তারপর নেগেটিভটা যা বললাম এখান থেকে বার করলাম, R21 মাইনাস দিস, তারপর এখানে, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, পরের দিন আমি সুপার পজিশনটা পড়াবো, তারপরে ইলেকট্রিক ফিল্ড লাইনস এর কনসেপ্টে যাব, তারপর পরের শনিবার আমি ডাইপোলে চলে যাব। ওকে, গুড নাইট টু অল অফ ইউ। আমি এর মধ্যে ইলেকট্রিসিটি সমস্ত ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো।